তাহলে আমরা ইন্টারভিউ বিটের অ্যারে সেকশনে আসলাম, প্রোগ্রামিং অ্যারেজ। এখানে আমরা খুবই একটা কোশ্চেন কি ভেরি ইজি, মানে শুধু ইজিও না, এটা ভেরি ইজি। ফন্ট সাইজ কি ঠিক আছে? মানে দেখা যাচ্ছে তো, তাই না স্ক্রিনটা? এখন কি বলছে যে given an integer array of size n, you have to pick exactly b elements from either left or right end of the array to get the maximum sum. Find and return the maximum possible sum. এখন ধরা যাক বি হচ্ছে 4 এবং অ্যারে এতে 10টা এলিমেন্ট আছে, তাহলে আমাদের কি করতে হবে? ইউ ক্যান পিক দ্য ফার্স্ট 4 এলিমেন্টস অর পিক দ্য লাস্ট 4 এলিমেন্টস অর পিক 1 ফ্রম দ্য ফ্রন্ট এন্ড 3 ফ্রম দ্য ব্যাক এটসেট্রা। ইউ নিড টু রিটার্ন দ্য ম্যাক্সিমাম পসিবল সাম অফ এলিমেন্টস ইউ পিক। তাহলে প্রবলেমটা কি সেটা আমরা একটু ইনপুটের সাহায্যে দেখি। দেন এটা হচ্ছে আমার স্যাম্পল ইনপুট। ওকে, এটা হচ্ছে এ, মানে আমাদের অ্যারে। আর এখানে হচ্ছে বি, বি হচ্ছে 3। আমি যখন সত্যি সত্যি ইন্টারভিউ দিব, তখন যদি এরকম কোনো প্ল্যাটফর্ম হয় যাচ্ছে এখানে কোশ্চেনটা দিছে, তখন কিন্তু অ্যানালাইসিস করার সময়, বা আমি যে এখন আমি অ্যানালাইসিস করতেছি, তো এখন আমি যেভাবে করব ইন্টারভিউতে কিন্তু আমি একইভাবে করবো। ইন্টারভিউতে এরকম না আমি আসলে খাতায় করব। কেউ খাতায় চাইলে করতে পারে, ফেস টু ফেস ইন্টারভিউ হইলে খাতায় করা যাইতে পারে, কিন্তু অনলাইনে হলে সুবিধা। কারণ আমি খাতায় কি করতেছি, এটা তো আমাকে যে ইন্টারভিউ নিচ্ছে সে তো দেখতে পারতেছে না। তা আমি যদি এখানে লিখে লিখে এটা করতে পারি, এটা হচ্ছে বেস্ট, যে আমার থট প্রসেসটা সে জানলো, যেটা আমাদের কোডিং ইন্টারভিউতে খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা কি বলছে যে 3টে এলিমেন্ট নিতে হবে শুরু থেকে অথবা শেষ থেকে। তাহলে আমরা কি কি 3টে এলিমেন্ট নিতে পারি? 5 - 2 3। আবার আমরা শেষের 3টে এলিমেন্ট নিতে পারি 3 1 2। এই যে এটা, এই প্রবলেমের সাকসেস রেট কিন্তু অনেক কম, 51%, তাই না? কারণটা কি? যে আমি যে এতটুকু এক্সপ্লেন করলাম, বা এতটুকু বুঝলাম যে আচ্ছা প্রথম 3টা অথবা শেষ 3টা, এখানে কিন্তু একটা বুঝাটা ইনকমপ্লিট। ঠিক আছে, আমরা যদি আরেকবার দেখি যে যে এখানে কিন্তু নোটে বলা আছে ইউ ক্যান পিক দ্য ফার্স্ট 4 এলিমেন্টস অর পিক দ্য লাস্ট 4 এলিমেন্টস অর পিক 1 ফ্রম দ্য ফ্রন্ট এবং 3 ফ্রম দ্য ব্যাক। তাইলে আমি আবার প্রবলেমটা পড়বো, তাহলে ইউ হ্যাভ টু পিক এক্স্যাক্টলি বি এলিমেন্টস ফ্রম আইদার লেফট অর রাইট এন্ড অফ দ্য অ্যারে টু গেট দ্য ম্যাক্সিমাম সাম। আমি যদি এখন 3টা এরকমও করতে পারি যে এখান থেকে একটা, এখান থেকে 2টা, অথবা এখান থেকে 2টা, এখান থেকে একটা, এটাও আমরা করতে পারি। তাহলে আমি তাহলে 3 1 2 হইতে পারে, আবার -2 5 2 হইতে পারে, আবার 5 2 1 এটাও হইতে পারে। এই এই হচ্ছে আমার 3 ধরনের, সরি 1 2 3 4 ধরনের। এখন আমার বের করতে হবে যে আমার ম্যাক্সিমাম সাম কোনটা। তো এটার জন্য ব্রুট ফোর্স পদ্ধতিটা কি? যে আমার যত ধরনের হয় সবগুলার যোগফল আমি বের করব, করে আমার ম্যাক্সিমামটা যত হয় তত। অর্থাৎ আমি ধরলাম যে আমার 3 - 2 5, ঠিক আছে? তাহলে 3, আমি আমি প্রথমে রাখলাম ম্যাক্সিমাম, ম্যাক্স সাম হচ্ছে মাইনাস ইনফিনিটি কিছু একটা, ধরা যাক অনেক ছোট একটা সংখ্যা। এটাকে অবশ্য আমরা ইনপুটের উপর বেস করে, যেমন এখানে ইনপুটে বলছে -10³ ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো একটা আইটেম, আর টোটাল থাকবে 10⁵। তাইলে 10⁵ আর 10⁵, 10⁸ অর্থাৎ এখানে আমরা চাইলে মাইনাস ইনফিনিটির বদলে আমরা লিখতে পারতাম মাইনাস একের পরে 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য। মানে খুবই ছোট একটা সংখ্যা রাখলে ম্যাক্সিমাম সাম। তাহলে আমার প্রথম সংখ্যাটা কি হবে? প্রথম সংখ্যাটা হবে হচ্ছে অ্যারের প্রথম বি সংখ্যক আইটেম, তাই তো? তা সেটা যে আমি শেষ থেকে নেই, যে 3 -2 এবং 5, এটার যোগফল কত? এখানে এটার সাম হচ্ছে 6।
তাহলে আগে আমার ম্যাক্স সাম ছিল কত, ম্যাক্স সাম ছিল মাইনাস, এখন ম্যাক্স সাম কি হবে 6, তাই তো? কারণ 6 হচ্ছে এর চেয়ে বড়, তাহলে ম্যাক্স সাম হচ্ছে 6। এখন এরপর আমরা কি করব, 3 মাইনাস 2 5, এরপরের ইয়েটা কি মাইনাস 2 5, আর তারপর দিব 2। এখন আমার সাম হচ্ছে কত 5, তাহলে ম্যাক্স সাম আগে যা ছিল সেটাই থাকবে 6। তারপরে হবে, আচ্ছা, মাইনাস 2 5 2, এবার হচ্ছে শুধু 5 রাখলাম শুরুর দিক থেকে, 2 এবং তারপর 1, মানে এই যে অ্যারেটাকে 5 2 1 এইভাবে যাচ্ছি আর কি। তো এখানে আমার সাম কত 8, তাই না? আমার সাম হচ্ছে 8, এবং আমার ম্যাক্স সাম কত, আগে 6 ছিল, কিন্তু এখন দেখবো আমি সামটা ম্যাক্স সামের চেয়ে বড়, তাহলে ম্যাক্স সাম হচ্ছে 8, 5 2 1, ঠিক আছে? এখন এবার 5 ও বাদ, 2 1 3, 2 1 3, এক্ষেত্রে সাম হবে কি 6, ম্যাক্স সাম কি আগে যা ছিল তাই 8। হ্যাঁ, তাহলে আমার এটা কি কয়বার ঘুরতেছে এখানে, এখানে বি যদি 3 হয় আমি দেখছি আমি 4 বার কাজটা করতেছি, জানো তাই না? মানে বি প্লাস 1 সংখ্যক, এখন বি এর হাইস্ট মান যদি এন হয় তাহলে এন প্লাস 1 সংখ্যক, তো প্রতিবার আমি সবগুলার সাম নিচ্ছি। তাহলে এটা হচ্ছে সবচেয়ে সহজ সরল পদ্ধতি। তো এটা আমরা ইমপ্লিমেন্ট সবার করতে পারতে হবে। তো এখন আমি দেখবো যে এটাকে আরেকটু বুদ্ধি খাটানো যায় কোথায়। কিন্তু বুদ্ধি খাটানোর আগে চলো আমরা এই কোডটা করে ফেলি, তারপরে আমরা দেখবো যে এটা কিভাবে ইয়ে করা যায়। মানে কেউ যদি এতটুকু অ্যানালাইসিস করে, মানে ইন্টারভিউতে কি হবে, প্রশ্নটা দিল, আমি এই যে অ্যানালাইসিস করলাম যে আমি আচ্ছা এইভাবে করতে চাই, তখন এখনই কিন্তু আমি অপটিমাল সলিউশনের কথা চিন্তা করব না, ইন্টারভিউয়ার আমাকে বলবে যে ঠিক আছে করো, তাহলে আমরা এখন করি আসো। তাহলে আমার কি কি ভেরিয়েবল ছিল, যে ইন্ট ম্যাক্স সাম, তারপর একটা ভেরিয়েবল ছিল হচ্ছে সাম, তাই না? ইন্ট আই, যেগুলো তো লাগবেই। তাহলে আমরা এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবো, যে 3 মাইনাস 2 5, তারপর আবার এই মাইনাস 2 5 2, তারপর 5 2 1, এই জিনিসটা আমরা কিভাবে লুপের সাহায্যে হ্যান্ডেল করতে পারি, সেইটা আমরা এখান থেকে যদি স্টার্ট করি, মাইনাস মাইনাস যাবো বি সংখ্যক বার, আর যদি এটা আমার -1 হয়ে যায় তখন সেটাকে আমি সেট করে দিব হচ্ছে এন এ। তাইলে আমার টোটাল আইটেম কয়টা সেটা আমি বলি যে এন, ইন্ট এন হচ্ছে, এটা ইনপুটটা কিন্তু ভেক্টর একটা, তাহলে ভেক্টরে কি এ ডট সাইজ নাকি। এখন আমার বি সংখ্যক জিনিস লাগবে, তাহলে আমি শুরুতে সাম কত, আমার আমার সাম হচ্ছে 0, আমার ম্যাক্স সাম কত, মাইনাস, একের পর 9টা শূন্য দিয়ে দিই, 10টা দিলে সমস্যা নেই। এখন পর আমার প্রথম লুপটা লাগবে কি ইন্ট আই, তো এই যে সাম আমি কয়বার করব, বি এর বি বি সংখ্যক যদি হয়, বি এর মান যদি হয় 3, তাহলে আমি 4 বার করতেছি, তাই তো? তাহলে আই সমান 0, আই লেস দেন ইকুয়াল বি, আই প্লাস প্লাস, এটা কি এই লুপটা কি কন্ট্রোল করতেছে, যে মোট কতবার আমি সাম বের করব সেটা কন্ট্রোল করার জন্য আমি এই লুপটা ব্যবহার করতেছি। আমি অ্যানালাইসিস করার সময় দেখছি যদি বি এর মান 3 হয়, টোটাল আমার আসলে 4 বার এই যোগ করে ম্যাক্স সামটা বের করা লাগে, এজন্য এটা আমি, যেহেতু বি এর মান 3 হলে 0 1 2 3 এই 4 বার এটা হবে, আই লেস দেন অর ইকুয়াল টু বি। এখন এই প্রতিবার আমি কি করব, একটা স্টার্টিং পজিশন থেকে স্টার্ট করব, স্টার্টিং পজিশনটা আমার চেঞ্জ হবে, প্রথমে হচ্ছে এখানে স্টার্ট, তারপরে এখানে স্টার্ট, তারপরে এখানে স্টার্ট, তারপরে এখানে স্টার্ট। তো সেটা স্টার্টিং পজিশনটা হবে কি ফর, এবার প্রথমবার স্টার্টিং পজিশনটা কত, বি 0 1 2, তাই না? তাহলে বি -1,
তার পরের বার স্টার্টিং পজিশন কি হবে? b-2, b-3। তাহলে আমি যদি বলি b-i+1, তাহলে এখন আমরা দেখি এখানে কি হচ্ছে। i এর মান যখন প্রথমে 0, তখন j এর মান কত? 3 মাইনাস i প্লাস i মান হচ্ছে, সরি, i হচ্ছে 0 প্লাস 1 সমান 3 - 1 অর্থাৎ 2, মানে 0, 1, 2। ঠিক আছে, তাহলে i এর মান যদি 1 হয়, তাহলে 1 + 1 অর্থাৎ 2, তার মানে তখন এটা হচ্ছে 1। i এর মান যখন 2 হবে, তখন যে স্টার্ট করব হচ্ছে আমি থেকে 0 থেকে, হ্যাঁ। তারপরে i এর মান যখন 3 হবে, তখন আমি স্টার্ট করব হচ্ছে কি 3 + 1, -1 থেকে। আর আমি একটা কিছু ব্যবস্থা করব, যে যখনই এটা আমার -1 হয়ে যাবে, তখন যেন এটা কি হয়ে যায়, এই n-1 হয়ে যায় আর কি। এটা আমি জাস্ট একটা ইফ এলস দিয়ে হ্যান্ডেল করতে পারবো। তাহলে যে হচ্ছে এখান থেকে শুরু, এইটা আমি স্টার্টিং পজিশন একটা ভেরিয়েবল রাখি, ঠিক আছে, যে ইন্ট স্টার্টিং পজিশন হচ্ছে, কি বলছিলাম, n, না না, b-i+1, তাই তো। ইফ স্টার্টিং পজিশন এটা যদি হয় -1, তো তখন আমি আবার কি করবো, যে আমার স্টার্টিং পজিশনটা হবে আসলে n-1। তো স্টার্টিং পজিশন কিন্তু কখনো -2 হবে না, এটার মিনিমাম মান হবে -1। যখন -1, তখন আমার স্টার্টিং পজিশন হচ্ছে n-1। এখন আমি ওই লুপটা চালাবো কোত্থেকে, যে ফর বা ইন্ট পজিশন আমি নিলাম হচ্ছে স্টার্টিং পজিশন, মানে ভিতরে আমি আসলে ফর লুপ ব্যবহার করতে চাচ্ছি না, আমি একটা হোয়াইল লুপ ব্যবহার করব। তারপরে একটা দিলাম হচ্ছে জে হচ্ছে 0, যেহেতু হোয়াইল জে লেস দেন বি, জে প্লাস প্লাস, মানে বি সংখ্যক বার আমি সাম ইয়ে করবো। তাহলে সামটা আমি এখানে রাখি, সাম হচ্ছে আমার 0। এখন আমার কি করতে হবে, যে সাম সমান সাম প্লাস অ্যারে পজিশন, পজিশন হচ্ছে মাইনাস মাইনাস, পজিশন সমান পজিশন -1, ইফ পজিশন সমান -1, পজিশন সমান -1। আর একটা চেঞ্জ করি আমি। তাহলে এখন দেখো যে কি হচ্ছে বিষয়টা। আমি এই লুপটা কেন রাখছি? এই লুপটা রাখছি যে আমি শুরুতেই বলছি যে বি এর মান যেহেতু 3, তাহলে মোট 4 বার আমার ইয়ে করা লাগবে। এই 4 বার কাজটা করার জন্য ওই লুপ। তারপরে ভিতরের লুপটা কি করতেছে, প্রথমে আমি স্টার্টিং পজিশনটা বের করতেছি, যে এর কোন পজিশন থেকে স্টার্ট করব, স্টার্ট করে এক ঘর আগে আগে যাব, তাই তো। ধরো যাক আমি 0, 1, 2 এখান থেকে স্টার্ট করছি, তাহলে আমার পজিশন হচ্ছে এটা, স্টার্টিং পজিশন। তারপরে এইটা এই সামের সঙ্গে যোগ করলাম, করার পজিশন 1 কমায় দিলাম, তখন আমার পজিশন এইটাকে ইন্ডিকেট করতেছে। এইটা যোগ করলাম, পজিশন 1 কমায় দিলাম, এটা যোগ হইলো, যোগ হয়ে এই সামটা চলে আসলো, তাই তো। তাহলে এখন যখন আমি লুপ থেকে বের হয়ে গেলাম, যে আমার এই যে 3 বার ইয়ে করলে যে সাম আসলো, এরপর আমার কি চেক করতে হবে, যে এটা কি ম্যাক্সিমাম সাম কিনা। ইফ সাম গ্রেটার দেন ম্যাক্স সাম, তখন আমার ম্যাক্স সামটা
রাখতে হবে। আর এখানে কিন্তু আমরা সাম প্রতিবার রিসেট করবো, ম্যাক্সিমাম সাম কিন্তু আমরা রিসেট করবো না, ম্যাক্সিমাম সামটা এটা যেটা ছিল সেটাই করব, ঠিক আছে? তাহলে আমরা যখন এই লুপটা থেকে বের হয়ে যাব, তখন আমরা অলরেডি ম্যাক্স সামটা জানি, এখন কি প্রিন্ট করতে হবে না রিটার্ন করতে হবে? রিটার্ন অ্যান ইন্টিজার ডিনোটিং দ্য ম্যাক্সিমাম প্রসেস সাম অফ এলিমেন্টস ইউ পিকড, রিটার্ন ম্যাক্সিমাম। তো এটা যদি আমি রান করি দেখি কাজ করে কিনা, আমার সাইন ইন করা লাগবে। আমি একটা কোডটা কপি করে রাখি। হুম, এখন আমি এটাকে রান করলাম, যে আমি ডিক্লেয়ার করি নাই। এখানে এক কাজ করতে পারি, ফর ইউজ করা যায়, ফর ইন্ট জে সমান 0, জে লেস দেন বি, জে প্লাস প্লাস। এখন আমরা সাবমিট করে দিই, দেখি। আমাদের সলিউশন কারেক্ট, কিন্তু টাইম লিমিট এক্সিডেড, বড় ইনপুটের জন্য বেশি ইয়ে নিয়ে নিয়েছে। এখন হচ্ছে আসো আমরা এটাকে, মানে ইন্টারভিউতে তো আর এরকম টাইম লিমিট, ওরা ইনপুট দিয়ে টেস্ট করে আমার টাইম লিমিট এক্সিডেড দিবে না। ইন্টারভিউতে বলবে এই যে আমি যে কোডটা করলাম, এই কোডের টাইম, না এই কোডের কমপ্লেক্সিটি কেমন। তো এটার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে O1, এখানে এক্সট্রা কোনো স্পেস ইউজ করি নাই, জাস্ট কয়েকটা ভেরিয়েবল। এখন এটা টাইম কমপ্লেক্সিটি কত সেটা তোমরা চাইলে চ্যাটে বলতে পারো, যে এই কোডের টাইম কমপ্লেক্সিটি কিরকম। এন মানে কি? এই যারা এন স্কোয়ার বলছে, এনটা কি এখানে এই প্রোগ্রামের জন্য? হোয়াট ইজ এন? এই যে মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম, হ্যাঁ মুহাইমিনুল ইসলাম নাইম আলী, তোমাদের উত্তর ঠিক, এটা হচ্ছে বি স্কোয়ার, মানে এন স্কোয়ার, হ্যাঁ, কিন্তু এখানে এনটা কি? এনটা তো হচ্ছে বি। আমার এই এন তো হচ্ছে এর এর সাইজ, এর সাইজের স্কোয়ার না, এটা হচ্ছে যে এখানে দেখো 0 থেকে বি পর্যন্ত একটা লুপ চলতেছে, এখানে 0 থেকে বি পর্যন্ত একটা লুপ চলতেছে, তাইলে এটা হবে কি? বি স্কোয়ার, তাই তো? হ্যাঁ, যারা বি স্কোয়ার বলছো ভালো। এখন এই যে আমি প্রতিবার যে যোগ করতেছি দেখো, এই যে এখানে যে আমি সাম করলাম, আমি আবার সাম করতেছি, কিন্তু এইখানের সাথে এখানে পার্থক্য কি? একটা সংখ্যা চলে যাচ্ছে, এই সংখ্যাটা আউট হয়ে যাচ্ছে পরের সাম থেকে, আর এই সংখ্যাটা ইন হচ্ছে, তাই তো? এই সংখ্যাটা আউট হচ্ছে না, মানে 3 আউট হয়ে যাচ্ছে আর 2 ইন হইতেছে। এখানে -2 আউট হয়ে যাচ্ছে, এই 5 2 আছে আর 1 ইন হচ্ছে। তাহলে আমার আসলে এই এত কষ্ট করে যে আমি যে দ্বিতীয় যে লুপটা করলাম, এইভাবে বের করার দরকার নাই, প্রত্যেকবার আমার সাম ক্যালকুলেট করার কোনো দরকার নাই। আমি কি করব, যে এই সামটা আমি করলাম, যে 3, আমার এটা কই, ধরো 3 - 2 5, এটার সাম আমি করলাম 6, মানে 5 3 8 -2 কত 6। এরপরে আমি কি করব? এরপরে কি আমি আবার লুপ চালাই করব না, এরপরে আমি জানি এখান থেকে আমার 3 চলে যাবে, আমার পরের নেক্সট সামটা হবে, আগে আমার যে সামটা ছিল এখান থেকে, একটা হচ্ছে বাই বাই নাম্বার, আর একটা হচ্ছে আরেকজনকে আমি বললাম ওয়েলকাম। আগের যেই সাম ছিল এখান থেকে যে চলে যাবে তারে বাদ দিব, আর যে নতুন আসবে তারে যোগ করব। তো এত সুবিধাটা কি?
এখানে মাত্র একটা বিয়োগ এবং একটা যোগ অপারেশন হচ্ছে। এখন এই বি এর মান যদি হইতো 3000, তাহলে তো পরপর 3000টা সংখ্যা আমি আগে যোগ করছি, আমি আবার 3000টা সংখ্যা কেন যোগ করব? এই যে 3000টা সংখ্যার সেট, এখান থেকে তো একটা চলে যাচ্ছে আর একটা আসতেছে, একটা বাই বাই একটা ওয়েলকাম। তো আমি যে চলে যাচ্ছে তার বিয়োগ করব, যে আসতেছে তার যোগ করব। তো এইটারে বলে অনেকটা স্লাইডিং উইন্ডো টেকনিক। ঠিক আছে, যে আমি যদি একটু ইমেজ সার্চ করি, যে ইমেজ স্লাইডিং উইন্ডো, কি দিছে, কম্পিউটার সায়েন্স, কোনটা ধরো, কেমন দেখে, যেমন এই ছবিটাতে দেখো, ধরো 12, মানে 16 + 12 + 9 আমি যোগ করছি। এখন যদি আমি আবার 12, 9 আর 19 এর যোগফল বের করতে চাই, আমার তিনটা আবার নতুন করে যোগ করা দরকার নাই। এখানে যে যোগফলটা আছে, এখান থেকে চলে যাচ্ছে কি, বিদায় নিচ্ছে হচ্ছে 16, আর আসতেছে হচ্ছে কি 19। তাহলে আগের যে যোগফল, ওইখান থেকে আমি যে বিদায় নিচ্ছে তারে বাদ দিয়ে দিব, আর এখানে যে আসতেছে তাকে যোগ করে ফেলবো। তো এখানে মাত্র তিনটা আইটেম দেখে তোমার মনে হচ্ছে কি লাভ, কিন্তু এই স্লাইডিং উইন্ডোতে যদি মনে করো তিনটার বদলে 3000টা সংখ্যা থাকতো, যেটা যোগ করতে আমার 3000টা যোগ করা লাগে, সেটা আমি একবার করছি প্রথমবার। তার পরের বার থেকে আমি আসলে কি করব, যে চলে যাচ্ছে তারে বাদ দিয়ে দিব, যে আস্তে আস্তে তারে যোগ করব। তাহলে আমার আর 3000, পরের বার আমার আর 3000টা করা লাগবে না, যে আমার ভিতরের আর বি লুপটা চালানো লাগবে না। সেখানে বড়জোর একটা, মানে বড়জোর না, মোট একটা বিয়োগ একটা যোগ করলেই হয়ে যাবে। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ক্লিয়ার না হলে তোমরা চ্যাটে বলতে পারো। তাহলে এই ইমপ্লিমেন্টেশনটা আমরা করি। তো ইমপ্লিমেন্টেশনটা করার জন্য প্রথমে আমার শুধু একবার যোগ করতে হবে। এখন আমি আমার অ্যাপ্রোচটা চেঞ্জ করে ফেলবো। প্রথমে আমি এই পুরাটা যোগ করব, যোগ করে আমি একটা জিনিস বাদ দিব, একটা জিনিস যোগ করব। তাহলে প্রথমে প্রথম বি সংখ্যক এটা আমি যোগ করে রাখি, ঠিক আছে? এবং সেটাকে আমি ম্যাক্সাম বলবো। এখানে আমার ম্যাক্সাম এত কিছু ডিক্লেয়ার করার দরকার নেই। আমি লিখলাম সাম হচ্ছে 0। এখন আমার কোড অনেক আগের চেয়ে সহজ। ইন্ট আই সমান 0, আই লেস দেন বি, আই প্লাস প্লাস সাম প্লাস ইকুয়ালস টু অ্যারে আই। এবং আমি এখানে আমি আসলে এটার ম্যাক্স সামও বলতে পারি, যে ম্যাক্স, এটাই হচ্ছে আমার ম্যাক্স সাম আপাতত, তাই না? আমি ইয়ে করে ফেললাম। এখন হচ্ছে আমার স্লাইডিং উইন্ডোর কাজ। আমার এই একটা একটা করে কমবে, আর ওইদিকে একটা একটা করে বাড়বে। তাহলে এই কাজটা কয়বার হবে? এটাও তো b+1 সংখ্যক বার, তাই তো না? এখানে তো আমি একবার করে ফেলছি সাম, আর বি সংখ্যক বার করা লাগবে। তাহলে ফর ইন্ট আই সমান 0, আই লেস দেন বি, আই প্লাস প্লাস। এটা মানে বি সংখ্যক বার আমি একটা কাজ করতে চাই। কি কাজ করতে চাই? সাম থেকে একজনকে বাদ দিতে চাই। মানে সাম হবে আমার আগে যেই সাম ছিল তার থেকে একজন বাদ, আবার একজন যোগ, ঠিক আছে? এখন আমার বের করা লাগবে কারে বাদ দিব কারে যোগ করব, তো সেটা আমি করতেছি। এখন তারপর আমি কি দেখবো, যে ইফ সাম, তাইলে ম্যাক্স সাম হচ্ছে কি সাম। এখন আমার কাজ খুবই সহজ। আমি এখন কাকে বাদ দিব এবং কাকে যোগ করব, ঠিক আছে? তাহলে যারা বাদ দিব তারা আমি বললাম হচ্ছে এ জে, আর যারে আনবো তারে বললাম হচ্ছে এ কে। তাহলে দেখো, যে 0, 1, 2, আমি ওরে বাদ দিব আর ওরে আনবো, তবে আবার ওরে বাদ দিব, তো ওরে আনবো। তাইলে জে এবং কেটাকে আমি আগে থেকে ডিফাইন করে দিই, যে ইন্ট জে হবে হচ্ছে, কারে বাদ দিব, যে b-1 যে আছে তারে বাদ দিব। ইন্ট কে হচ্ছে n-1। এবং এইটা করার পর পরের বার কি হবে, জে এর মান এক কমবে, কে এর মানও এক কমবে। এটা তোমরা চাইলে যে মাইনাস মাইনাসও লিখতে পারো, আবার যে মাইনাস ইকুয়ালস টু 1ও লিখতে পারো।
আমি একদম সহজ ভাবে লিখলাম যে জে সমান জে মাইনাস ওয়ান, কে সমান কে মাইনাস ওয়ান। এখন তো কোডটাও কিন্তু আগের চেয়ে অনেক ছোট। এখন এটা আমরা রান করে দেখি। এবং এটা সাবমিট করে দিই। এখন দেখো অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন তোমরা বলো এটার টাইম কমপ্লেক্সিটি কেমন। হ্যাঁ, এটা হচ্ছে ও বি। ও বি হচ্ছে টাইম কমপ্লেক্স, অর্ডার অফ বি। মানে বি তে যদি বলে 100, তাহলে এটা 100 বার ঘুরবে, তাই না? এই অংশেও বি, এই অংশেও বি, তো আমরা কিন্তু টাইম কমপ্লেক্সিটিতে টু বি লিখি না, এটা লিখবো বি, লিখতে লিখতে হবে, তাই না? তাহলে দেখলাম এই প্রশ্নটা ভেরি ইজি হইলেও এখান থেকে আমাদের শেখার কিছু আছে। এবং এখানে আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করলাম কম্পিউটার সায়েন্সে, এটাকে বলে মনে রাখবো স্লাইডিং উইন্ডো। অ্যালগোরিদম ওইভাবে শেখার কিছু নাই, এটা কমন সেন্স, তাই না? এমন না যে এটা আমার বই পড়া শিখতে হবে। কিন্তু এই কমন সেন্সটাই কিন্তু অনেক জায়গায় ব্যবহার করে, হ্যাঁ, কম্পিউটার সায়েন্সে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আশা করি বুঝতে পারছো যে এখান থেকে আমরা শিখলাম যে প্রথমে আমরা কি 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 জিনিস শিখলাম, যে আমরা চিন্তা করবো কিভাবে, এই যেভাবে লিখে লিখে চিন্তা করব এবং কথা বলে বলে চিন্তা করব। তারপর শিখলাম যে প্রথমে একদম যেই বাংলা আইডিয়াটা আসবে বা ব্রুট ফোর্স আইডিয়াটা আসবে সেটাই আমরা ইমপ্লিমেন্ট করে ফেলবো। আর তারপরে আমরা এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। এবং এই যে ধরো এখন স্লাইডিং উইন্ডোটা তোমরা শিখে ফেললা, অনেক হয়তো আগে থেকেই জানো। তারপরে অনেক প্রবলেমই দেখবা যে আচ্ছা হ্যাঁ, এখানে তো স্লাইডিং উইন্ডোটা কাজে লাগানো যায়। ঠিক আছে, আমরা তাহলে চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী প্রোগ্রামে। তাহলে আমি রিফ্রেশ করি। আমার কোডটা আমি রিসেট করতে হবে। এটা রিসেট করে কেন এখানে, হ্যাঁ। এটা হইছে highest product given an array a of n integers, return the highest product possible multiplying three numbers from the array. The solution will fit in a 32-bit signed integer। মানে আমাদের যারা সি প্লাস প্লাস ইউজ করো, লং 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 এসব নিয়ে চিন্তা করতে হবে না। Highest product possible by multiplying three numbers from the array। না, তোমাদেরকে আমি একটু টাইম দিলাম, তোমরা এটা একটু চিন্তা করো। চিন্তা করে আমার কিছু বলা দরকার নেই, নিজে নিজেটা চিন্তা করে যে আসলে প্রবলেমটা কি। তিনটা সংখ্যা কিন্তু, ঠিক আছে? তো এটার জন্য 24 কেন? 3 4 12, 12 2 24। এখানে 100 গুণ 70 গুণ 50, এই কত হবে? 35 লক্ষ। না, 3.5 লক্ষ। শামীমা নর বলছে স্লাইডিং উইন্ডো। তো এটা স্লাইডিং উইন্ডো দিয়ে সলভ করা যায়, কিন্তু তাইলে আমার টাইম কমপ্লেক্সিটিটা অনেক বেড়ে যায়, তাই না? জাহিদুল ইসলাম বলছে ইনক্রিজিং অর্ডারে সর্ট করে লাস্ট 3 নাম্বারটা মাল্টিপ্লাই করবো। হ্যাঁ, এটা আমাদের সর্ট করতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তোমার এই আইডিয়াটা কাজ করবে, আমরা দেখবো যে দুই একটা কেসে এটা কাজ করে না। এটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে কমন মিস্টেক, যে আমরা ইনক্রিজিং অর্ডারে সর্ট করে লাস্ট 3টা নাম্বার মাল্টিপ্লাই করবো, মানে সবচেয়ে বড় 3টা নাম্বার মাল্টিপ্লাই করবো, তাই তো? এখন আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করে ফেলছো যে আমরা আগে সর্ট করে দিই, তাই না? এটা কি কিভাবে সর্ট করে? এ ডট বিগিন
এ ডট এন্ড এভাবে সর্ট করে না ভেক্টর, নাকি না এ ডট সর্ট লিখতে হবে আমার? হুম। সি প্লাস প্লাস আমি নিয়মিত প্র্যাকটিস করি না, এই জন্য মাঝে মধ্যে আমার হেল্প করতে হবে তোমাদের। তো ঠিক আছে, আমরা সর্ট করে ফেললাম। সর্ট করে এই তো যে লাস্ট তিনটা নাম্বার, হ্যাঁ, হাইয়েস্ট প্রোডাক্ট, তাহলে আমি একটা ইয়ে করলাম ইন্ট আই। এখন লাস্ট তিনটা নাম্বার কত, যে আমি যদি বলি ইন্ট এন হচ্ছে এ ডট সাইজ, তাই তো? হাইয়েস্ট প্রোডাক্ট হচ্ছে এ এন মাইনাস ওয়ান। এখন অ্যারে থেকে অলরেডি অ্যাটলিস্ট তিনটা আইটেম থাকবেই, থাকা তো উচিত, তাই না? হ্যাঁ, এন অ্যাটলিস্ট তিনটা আইটেম থাকবেই। এখন যারা আগে করো না এটা, কেউ একজন চিন্তা করে একটা ইনপুট বাইর করো যে বেশি, আমি বললাম বেশিরভাগ ক্ষেত্রে এটা কাজ করবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা কাজ করবে না। এরকম একটা উদাহরণ দাও যে এটা কাজ করবে না। মানে ইন্টারভিউতে ও যদি এটা বলে, তখন আমি জিজ্ঞেস করবো, আমি বলবো ফার্স্ট কোড লিখতে, সেই কোডটা লিখলো। তারপর আমি বলবো আচ্ছা একটা এটা টেস্ট করেন তো, যে কোন ইনপুটের জন্য এটা কাজ করবে না। না, অল নেগেটিভের জন্য কাজ করবে। যখন একটা, আমরা যদি বলি যে হ্যাঁ, ধরা যাক আমি সর্ট করলাম যে -300, -200, 10, 20, 30, 40। এটা তো আমি সর্ট করলে এরকম হবে, তাই না? যেগুলো এটা সবচেয়ে ছোট, এই তিনটা সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় করলে কি হচ্ছে, সবচেয়ে বড় তিনটা যদি গুণ করি, 3 4 12, 12 2 × 24, আর এরপরে 1 2 3টা শূন্য, 1 2 3টা শূন্য, এটা হলো 24,000। কিন্তু আমরা যদি এই দুইটা গুণ করি আর এইটা গুণ করি, তাইলে কি হবে? এটা যদি যে দুইটা নেগেটিভ সংখ্যা গুণ করতেছি, গুণফলটা পজিটিভ হয়ে যাবে। তাহলে 3 2 6, এখানে দুইটা দুইটা চারটা শূন্য, 1 2 3 4টা শূন্য, তার সাথে আবার 40 যোগ করলে আরেকটা শূন্য হবে, আবার 424। তাহলে এটা আরো বড় হয়ে গেছে। তাহলে এই যে এই কেসটা আমাদের হ্যাঁ হ্যান্ডেল করতে হবে। যে রিয়াজ মেহেদি একটা দিছে, ঠিক আছে, ওর ইনপুটটা ভালো। তাহলে আমাদের হাইয়েস্ট প্রোডাক্ট এইটা আমি ফার্স্টে ধরবো, আছে এই তিনটা গুণ করলে ঠিক আছে। নইলে প্রথম দুইটা এবং শেষটা গুণ করব আমি। এখন তোমরা আবার বলতে পারো না, প্রথমে যদি একটা নেগেটিভ থাকে শেষের দুইটা পজিটিভ, না তাহলে তো আমার নেগেটিভ হয়ে গেল অ্যান্সারটা। তো এই কারণে প্রথম তিনটা, সরি প্রথম দুইটা নিলেই আমার, যদি নেগেটিভ থেকে থাকে তাহলে পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা দেখবো ইফ A0 টাইমস A1 টাইমস AN-1, এই মাল্টিপ্লিকেশনটা যদি গ্রেটার দেন হাইয়েস্ট প্রোডাক্ট হয়, তাহলে আমরা প্রথমে বললাম এই তিনটা, তারপর দেখলাম আচ্ছা এই দুইটা প্লাস এটা যদি বেশি হয় হাইয়েস্ট, তাহলে এই হচ্ছে আমার হাইয়েস্ট প্রোডাক্ট। এখন আমরা এটা রান করতে পারি এবং সাবমিট করে দিতে পারি। এটা হয়ে গেল। এখন আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সি প্লাস প্লাস একটা ম্যাক্স ইয়ে আছে না, যে ম্যাক্স।
তোমরা যারা সি প্লাস প্লাস ব্যবহার করো ইন্টারভিউতে, আগের মতো কোড না করে, যে আগের কোডটা একটু স্টুডেন্ট স্টুডেন্ট ভাব আছে, ঠিক আছে, আগের কোডটার মধ্যে, আর এই কোডটার মধ্যে একটু প্রফেশনাল প্রফেশনাল ভাব আছে। যে আমরা আবার একটা, এটা হাইয়েস্ট এর মধ্যে অ্যাসাইন করব, করে আবার দেখবো আছে ইফ এইটা আবার হাইয়েস্ট এর চেয়ে বড়, তাহলে হাইয়েস্ট এইটা রিপ্লেস করব। ওইটা বোঝার জন্য ভালো, ওটা টিচিং এর জন্য ভালো, স্টুডেন্টদের জন্য ভালো। কিন্তু প্রফেশনাল লেভেলে যে রিটার্ন ম্যাক্স, এই দুইটার মধ্যে যে বড় তারা আমি রিটার্ন করে দেবো, শেষ আমার কাজ। ওটা দেখতেও সুন্দর। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা কোডিং ইন্টারভিউতে, যে তোমরা যারা বিশেষ করে প্রফেশনাল প্রোগ্রামার, মানে এক্সপিরিয়েন্সড, মানে স্টুডেন্টদের থেকে এটা আমরা আশা করি না। অনেক সময় বলে আচ্ছা এবার কোডটা টেস্ট করেন। তো তোমরা যদি আগে ওই ভুলটা করতে, যে রিটার্ন করতে, যে এই তিনটা, তো বলে আচ্ছা কোডটা টেস্ট করেন, তখন আসলে টেস্ট করেন মানেটা কি? অনেকেই বলে যে আমরা বিভিন্ন রকম ইনপুট দিয়ে বলবো যে এই ইনপুটের জন্য এটা কিভাবে কাজ করে সেটা মুখে বর্ণনা করা, এটা হচ্ছে সবচেয়ে কমন। আর কিন্তু আমাদের জিজ্ঞেস করতে হবে যে আচ্ছা আমি কি ইউনিট টেস্ট লিখবো নাকি জাস্ট এমনিতেই বলবো। তো ইউনিট টেস্ট লেখার জন্য কিন্তু আমার সেই ইউনিট টেস্ট ফ্রেমওয়ার্ক, যারা জাভা ইউজ করো বা পাইথন বা যে কোনো ল্যাঙ্গুয়েজে, ওই ইউনিট টেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে করা লাগবে না। ইউনিট টেস্টের যে বেসিক কনসেপ্টটা, ঠিক আছে, যে ফাংশনের নাম যদি হয় ম্যাক্স P3, আমি একটা ফাংশন লিখবো হচ্ছে ভয়েড টেস্ট ম্যাক্স P3। তারপরে ধরো আমার প্রথমে আমি একটা ভেক্টর দিলাম হচ্ছে 1 2 3 4 5 6। তারপরে এটার জন্য আমি লিখবো যে আমার, মানে আমি জাস্ট সুডো কোড লিখতেছি, তোমরা সি প্লাস প্লাস লিখে নিও। আমার এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে 530, 300, 180। আর আরেকটা কি রেজাল্ট, যে রিসিভড, এক্সপেক্টেড হচ্ছে এত, রিসিভড হচ্ছে কত, যে আমি যদি ম্যাক্স P3টাকে কল করি এ দিয়ে, সেটা, তারপর যে অ্যাসার্ট, অ্যাসার্ট করতে পারি, বা আমি জাস্ট কম্পেয়ার করবো যে আমি এক্সপেক্টেড এবং রিসিভ সেম কিনা। যদি সেম না হয় তখন আমি বলবো যে হ্যাঁ এই এর জন্য আমার এটা সেম হয় নাই। তো এটাই হচ্ছে ইউনিট টেস্টের বেসিক কনসেপ্টটা। এবং এখন আমরা এই যে সব পজিটিভ দিলাম, তারপরে আনসর্টেড দিব, তারপরে দুইটা নেগেটিভ দিব, তিনটা নেগেটিভ দিব, সব জিরো দিব, এরকম বিভিন্ন রকম টেস্ট কেস করে দেখাইতে হবে, ঠিক আছে। আমি যখন ইন্টারভিউ নিই তখন আমি বর্ণনা করতে বলি না, আমি বলি যে এরকম টেস্ট কেস লিখতে, তাইলে বোঝা যায় যে তার টেস্টিং মাইন্ডসেটটা ঠিক আছে কিনা। এবং এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ইন্টারভিউতে। কিন্তু অনেকে আবার ভাইবা যে না আমার তো এখানে ফ্রেমওয়ার্ক নাই, আমার তো আইডি নাই, কিভাবে আমি ইউনিট টেস্ট লিখবো। আমি তো আইডি ইউজ করতে বলতেছি না, তোমার ইউনিট টেস্টের বেসিক কনসেপ্টটা আছে কিনা, যে হ্যাঁ একটা ফাংশন আমার টেস্ট করতে হবে, তার সম্ভাব্য যেসব ইনপুট হয় সেগুলো পাঠাইতে হবে, এবং পাঠানোর সময় আমি নিজে এক্সপেক্টেড রেজাল্ট হাতে ক্যালকুলেট করবো যাচ্ছে এটা হচ্ছে এটা, আর আমি রিসিভ করছি কি সেটা তো এখান থেকে সে রিটার্ন করবে। এবং এই দুইটা যদি সমান হয়ে থাকে তাহলে সমান, আর সমান না হয়ে থাকলে বলবো যে সমান না, ঠিক আছে। আর ইউনিট টেস্ট যারা জানো না তারা অবশ্যই এটা শিখে ফেলো, মানে একদম ফ্রেমওয়ার্ক, মানে শিখে ফেলে। আমি তো বলেই দিলাম ইউনিট টেস্ট হচ্ছে এটাই, প্রত্যেকটা ফাংশন টেস্ট করবো যে কি কি রকম ইনপুট হইতে পারে। তার জন্য আমি এক্সপেক্টেড একটা ভেরিয়েবল রাখবো, যে যেখানে আমি রেজাল্টটা ম্যানুয়ালি ক্যালকুলেট করবো, আর রিসিভ, তারপরে এই দুইটা কম্পেয়ার করে দেখবো, দুইটা যদি সমান না হয় তখন বলবো যে ইউনিট টেস্ট ফেল করছে। তো এটাও ইম্পর্টেন্ট। এটা নিয়ে এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। তো অ্যাসারটা কমপ্লিট করা যাবে কিনা আমার আসলে মনে নাই, সি প্লাস প্লাস অ্যাসার করে, পাইথনে করে হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট সমান রিসিভড, সি প্লাস প্লাস অ্যাসার। ওই অ্যাসারের পর জাস্ট একটা ব্রেকেট দেওয়া লাগবে, তারপর এই যে দুইটা সমান কিনা এটা চেক করা লাগবে, ঠিক আছে। তাহলে আমার সি প্লাস প্লাস এটার হয়ে গেল। এটা হবে হচ্ছে জাস্ট, অ্যাসার হচ্ছে একটা ফাংশন। তো ঠিক আছে, আমরা দেখলাম। তো প্রথম প্রবলেমে আমরা প্রবলেমটা সলভ করার সময় শিখলাম যে
আমরা কি ইনক্রিমেন্টালি প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি কমানোর চেষ্টা করব। আর এখানে আমরা কি শিখলাম, যে আমরা বিভিন্ন রকম টেস্ট কেস চিন্তা করতে পারতে হবে। হ্যাঁ, শর্ট কোড হইলে, শর্ট কোড করতে গিয়ে রিডেবিলিটি স্যাক্রিফাইস করা যাবে না, হাসিবুজ্জামান আশিক যেটা প্রশ্ন করছে। আমার এখানে কিন্তু এই কোডটা কিন্তু রিডেবল, এই কোডে কিন্তু সমস্যা নাই। কিন্তু আমরা কখনো এমন ভাবে শর্ট কোড লিখবো না যেটা লিখতে গেলে আসলে কোডটা পড়া যাচ্ছে না বা বুঝতে অসুবিধা হয়। তো প্রফেশনাল লাইফে সবচেয়ে মোস্ট এক নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে কোড রিডেবিলিটি, তারপরে হচ্ছে ঠিক আছে পারফরমেন্স। রিডেবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান পারফরমেন্স। তো এটাতে কি শিখলাম, যে আমরা দেখা গেল যে নর্মাল সবাই ম্যাক্সিমাম এই চিন্তাটাই করবে যে 3টা গুণ করলেই হয়ে যাবে। কিন্তু আমরা একটু থেমে, বিশেষ করে যখন খুব সহজ প্রবলেম দিবে তখন আমাদের মনে একটু সন্দেহ আসতে হবে, যারা এত সহজ দিছে কেন, এখানে কোনো প্যাচ আছে কিনা, কোনো পলিটিক্স আছে কিনা। এখানে পলিটিক্স আছে যে প্রথম নেগেটিভ হইতে পারে 2টা সংখ্যা, তাইলে তারপরে এটা আমরা ইউনিট টেস্ট করতে পারতে হবে। আর তোমরা যারা স্টুডেন্ট, তোমরা যদি ইউনিট টেস্ট করতে পারো তাহলে ইন্টারভিউয়ার খুবই খুশি হয়ে যাবে। যদিও আমি এখনো শুনি যে, আমি তো অনেকদিন ধরে বাংলাদেশে নাই, তাই না, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। আমি যখন বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে গেছি 2015-তে, মানে ওইখানে গ্র্যাবে ইউনিট টেস্ট লেখা বাধ্যতামূলক। তারপরে অস্ট্রেলিয়াতে আসছি, এখানে আমি যে 2টা কোম্পানিতে চাকরি করছি, 2 জায়গাতেই ইউনিট টেস্ট লেখা বাধ্যতামূলক। কিন্তু বাংলাদেশে এখনো এই ইউনিট টেস্ট অনেক কোম্পানি নাকি লেখে না, তো এটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু ইউনিট টেস্ট লিখতে হবে, লিখতে পারতে হবে। রিয়াজ মেহেদির প্রশ্ন আমি বুঝি নাই, ইফ উই ইউজ মোর ফর ইচ লুপ। তোমার প্রশ্নটা আমি বুঝি নাই। না তুমি ভাইয়া আমি or- অনেক সময় কোডে ফর ইচ লুপ ইউজ করি না, অনেক বেশি অটো হুম, দিয়ে। ওগুলা কি হুম। রিডেবল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই রিডেবল, ওটা তো আরো আধুনিক, আমরা আধুনিক ফিচার ব্যবহার করবো রিডেবল। ফর ইচ, অটো, এগুলা আরো ভালো C++ এর জন্য, তাই না? তো এটা অবশ্যই রিডেবল এবং এটা আরো সুন্দর। স্যার তো এখানে ঠিক, তো হ্যাঁ সর্টিং এর জন্য আরেকটা টাইম কমপ্লেক্সিটি আছে না? হ্যাঁ হ্যাঁ, এখানে টাইম কমপ্লেক্সিটি, এখন আমি আসলাম যে এইটার এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত। এই টাইম কমপ্লেক্সিটি কিন্তু এখানে কনস্ট্যান্ট, তাই না, আমি যে লাইনটা হাইলাইট করছি। কিন্তু এই যে শুরুতে কিন্তু আমরা সবগুলো সর্ট করতে হয়েছে, এই কারণে আমার ইয়ে হয়ে গেছে কত, n log n। আর যদি সর্ট না করতাম তাহলে আমার কি করতে হতো, যে আমার 3টা লুপ লিখতে হতো, যে ফর i সমান 0, i লেস দেন n, i প্লাস প্লাস, ফর j সমান i প্লাস 1, যে এইভাবে এখানে আমি এখন 3টা করতে পারতাম, যে এই ai টাইমস aj টাইমস a, এটা যদি, এটা হচ্ছে একদম ব্রুট ফোর্স সলিউশন, নাকি রিচ করে আমি দেখাই নাই। এইটাও কিন্তু এই প্রবলেমটাকে সলভ করে, কিন্তু এই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় O(n)কিউব, ঠিক আছে। আমি মোট কথা 3টা করে নিয়ে যত রকম সম্ভব সবগুলা ট্রাই করব, করে যেটা হয় সেটা আমি তো রাখতেছি, বারবার আপডেট করতেছি। তাহলে এটা অবশ্যই কারেক্ট কোড, বাট অনেক ইনএফিশিয়েন্ট। তো এই কারণে আমরা সর্টিং ইউজ করছি, যাতে n log n টাইম কমপ্লেক্সিটি। অনেক সময় এটা কিন্তু কমন মিস্টেক ইন্টারভিউতে, আমরা অনেক সময় খেয়াল করি না, আমরা বলে সর্ট, মানে এটা খেয়াল করতেছি না, আমরা ভাবতেছি এটা একটা অপারেশন, আসলে এটা একটা অপারেশন না। তারপরে আমরা কি দেখতে পারি,
perfect peak of array. Even an, it asked in Facebook, even an integer array of size n, you need to check whether there exists an element which is strictly greater than all the elements on the left of it and strictly smaller than all the elements on right of it. মানে অ্যারেতে একটা সংখ্যা সে তার বাম দিকের সবগুলোর চেয়ে অবশ্যই বড়, গ্রেটার দেন ইকুয়ালও না, স্ট্রিক্টলি গ্রেটার, এবং তার ডান দিকের যে মানে পরের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর চেয়ে ছোট, এরকম কেউ আছে কিনা। ডু নট কনসিডার কর্নার এলিমেন্ট অ্যাজ দ্য অ্যান্সার। তাহলে এটার ব্রুট ফোর্স সলিউশনটা কি? আমরা যে কোনো জায়গা থেকে দেখবো, বাম দিক থেকে দেখতে আসবো, দেখবো যে কেউ যদি বড় থেকে থাকে বা সমান থেকে থাকে তাহলে তো বলবো না। রিটার্ন 1 if there exists an element, আর রিটার্ন 0। ধরো যাক এই ইনপুটটা, ঠিক আছে, এখানে আমি চোখেই দেখতে পাচ্ছি যে 6 6 হচ্ছে আমার অ্যান্সার, তাই না? যে 6টা বাম দিকের সব এলিমেন্টের চেয়ে বড় এবং ডান দিকের সব এলিমেন্টের চেয়ে ছোট। তো এখানে আমি আসলে কি করব? আমি কর্নার এলিমেন্ট 5 এবং 9 তো কাউন্ট করব না, আমি 1 থেকে 7 পর্যন্ত একটা একটা করে টেস্ট করব। কি টেস্ট করব? যে এই যে 1 এটাকে ধরলাম, তাইলে আমি এখানে কোডটা কিরকম হবে? ফর ইন্ট আই সমান 1, মানে যেহেতু আমি 0 থেকে স্টার্ট করব না, আই লেস দেন এন এর বদলে হবে আই লেস দেন এন মাইনাস 1, কারণ আমি এখানেই থেমে যাব, ঠিক আছে? আই প্লাস প্লাস। এখন ধরো আমি একটা ফাংশন লিখলাম যে ইফ ইজ পারফেক্ট পিক, কে পারফেক্ট পিক? যে এই অ্যারেতে আই তম এটা যদি পারফেক্ট পিক হয় তাহলে তো আমি জাস্ট এখান থেকে রিটার্ন 1, আর নইলে রিটার্ন 0। আর পারফেক্ট পিক এটা কিভাবে হবে? আমি আরেকটা লিখবো যে বুলিয়ান, তো আমি ইন্টও করতে পারি যদি তোরা 0 1 রিটার্ন করছে, ভেক্টর ইন্ট ইন্ট এক্স। যদি অ্যারে আইটা বড় বা সমান হয়ে যায় অ্যারে এক্স এর চেয়ে, তাহলে এটা পারফেক্ট পিক না, রিটার্ন 0। আর তারপর আমি ফর ইন্ট আই সমান এক্স প্লাস 1 আই লেস দেন এন, এখানে হচ্ছে এন হচ্ছে অ্যারেতে যত আইটেম আছে, এ ডট সাইজ আই প্লাস প্লাস। এখানে দেখবো যদি ইফ অ্যারে আইটা লেস দেন ইকুয়াল হয়ে যায় হচ্ছে অ্যারে এক্স, তাহলে তাইলেও এটা পারফেক্ট পিক না। আর যদি এইটাও না হয় এইটাও না হয় তাহলে এটা পারফেক্ট পিক। তো এটা আমি এখানে আর লিখলাম না, কোডটা আমি জাস্ট তোমাদেরকে এখানে লিখে দিলাম। এখন বলো এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত? মুহাইমিনুল ইসলাম, এই প্রীতম দত্ত কইছে ওয়েন, ওয়েন না, এটা এন স্কোয়ার। এটা তো এন সংখ্যক বার, আবার এটাও তো, এটারও তো ও এন, তাহলে এন টাইমস এন হচ্ছে এন স্কোয়ার। বুঝতে পারছো?
এবার আমার প্রশ্ন উত্তর দাও, কেন এই কোডটা আমি এখানে এখানে লিখি নাই? তো অলমোস্ট লিখে ফেলছিলাম। আসলে লিখতে পারি, সমস্যা নাই। লিখিনি, যেটা ইনএফিশিয়েন্ট কোড। তো আমার যদি কেউ ধরো ইন্টারভিউ নিচ্ছে, আমি, আমাকে তোমরা একটা সলিউশন দিলা, তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ওয়েন স্কোয়ার, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিভাবে ভালো করা যায়? তো আমি প্রত্যেকবার একটা জিনিস পারফেক্ট পিক কিনা এটা চেক করার জন্য কি লিখছি, যে তার বাম দিকের সবাই তার চেয়ে কি স্ট্রিক্টলি ছোট কিনা, তাই তো? আমি যদি জানি তার বাম দিকে যত সংখ্যা আছে তাদের মধ্যে হাইয়েস্ট কে, তাহলে শুধু তার সাথে আমার কম্পেয়ার করলেই তো হয়, তাই না? যে ধরো 6 গিয়ে তার বাম দিকে হাইয়েস্ট হচ্ছে 5, এটা যদি আমি জানি, এবং তার ডান দিকে যে লোয়েস্ট কে, তার লোয়েস্ট হচ্ছে 7, লোয়েস্টটা যদি তার চেয়ে বড় হয় আর বাম দিকের হাইয়েস্টটা যদি তার চেয়ে ছোট হয়, তাহলেই তো হইলো। তাহলে এখানে কিন্তু আমার কোনো এডিশনাল স্পেস ব্যবহার করা হয় নাই। তাহলে আমি এখানে অ্যাডিশনাল স্পেস কিছু ব্যবহার করতে পারি। ব্যবহার করে আমি রাখবো যে এই পজিশন পর্যন্ত সবচেয়ে ছোট সংখ্যাকে, এবং এই পজিশন পর্যন্ত, এই পজিশনের আগ পর্যন্ত সবচেয়ে ছোট সংখ্যাকে, বা সবচেয়ে বড় সংখ্যাকে, ঠিক আছে? তো এটা যদি আমি করি, তাহলে আমার অ্যারে ইউজ করা লাগবে আর একটা এক্সট্রা। দুইটা করতে পারি, একটা ছোটর জন্য একটা বড়র জন্য, একটাও করতে পারি, দুইটা করলেই ভালো। তাহলে আমার ওএন স্পেস লাগতেছে, কিন্তু টাইম কমপ্লেক্সিটি তখন আমার কি হবে সেটা তোমরাই বের করবা। তাহলে আসো আমরা ওই সলিউশনটা করি। তাহলে আমি একটা ভেক্টর তৈরি করতে চাই, মিন। হ্যাঁ, এটা একটা দিতে পারি, এর নাম কি দিব? এখন পর্যন্ত মানে এই পর্যন্ত এটা দিলাম লোয়েস্ট আইটেম। এবং এখানে আমি চাই যে এটাতে, আচ্ছা আমার তো তাহলে ইয়ে লাগবে যে ইন্ট এনটা বের করা লাগবে, এ ডট সাইজ। এটার যদি আমি বলি এন, তাহলে কি আমার এন সংখ্যক আইটেমের ভেক্টর তৈরি হবে? হ্যাঁ, ভেক্টর নেম সাইজ, ডিফল্ট ভ্যালু দিতে পারি। আর আমি যদি ডিফল্ট ভ্যালু না দিই তখন কি হবে? আচ্ছা, ডিফল্ট ভ্যালু না দিয়ে দেখবো, আর নাহলে আমি জিরো দিতে পারি। সাইজ এন, আচ্ছা ডিফল্ট ভ্যালু ধরো আমি জিরো দিলাম, পরে আমি দেখবো জিরো না দিলে কি হয়। আচ্ছা, এন এলিমেন্ট দিলে বাই ডিফল্ট জিরোই হবে, তাই তো? তাহলে
এখন আমি কি জানি করতে চাচ্ছি যে আমার যেই অ্যারেটা আছে তার হাইয়েস্টটা হচ্ছে বাম দিক থেকে আর লোয়েস্ট হবে ডান দিক থেকে। তাহলে হাইয়েস্টটা প্রথমে আমি করি, যে হাইয়েস্ট আইটেম 0, এইটা হবে A0। তারপরে ফর ইন্ট আই সমান 1, আই লেস দেন n, আই প্লাস প্লাস, এখানে হাইয়েস্ট আইটেম আই হবে ম্যাক্স AI, হাইয়েস্ট আইটেম I মাইনাস 1। আবার ফর ইন্ট আই সমান n, এবার হচ্ছে এই যে লোয়েস্ট আইটেম n মাইনাস 1টা হবে কি, আর এখানে দেখো অ্যারের প্রত্যেকটা আইটেমই কিন্তু একের চেয়ে বেশি, ঠিক আছে? এই কারণে আমার 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলে কোনো সমস্যা নাই, এটা কিন্তু এনশিওর করতে হবে। লোয়েস্ট আইটেম n মাইনাস 1টা হচ্ছে এর n মাইনাস 1, আই সমান n মাইনাস 2, আই গ্রেটার দেন ইকুয়াল টু 0, আই মাইনাস মাইনাস। লোয়েস্ট আইটেম আই, এটা কি হবে, মিনিমাম অফ অ্যারে আই আর লোয়েস্ট আইটেম আই প্লাস 1, এতটুকু পর্যন্ত যে লোয়েস্ট আইটেম তার সাথে অ্যারে আই, এই দুইটার মধ্যে যে লোয়েস্ট সেই লোয়েস্ট। তাহলে আমি হাইয়েস্ট এবং লোয়েস্টটা ভর্তি করে ফেললাম। এখন আমি দেখবো যে স্ট্রিক্টলি গ্রেটার কেউ আছে না, তাই তো? এখন ফর আই সমান 1, লেস দেন n মাইনাস 1, আই প্লাস প্লাস। এখন আমি যে এই কাজটা করবো আর কি, পারফেক্ট পিক আছে কিনা। তাইলে এখানে যখন পারফেক্ট পিক করার জন্য আগে আমার এই যে একটা লুপ চালানো লাগছে, এখন আর এই লুপ চালানো লাগবে না। এখন আমি জাস্ট দেখবো যে এই যে আইতমটা, ইফ AI is greater than highest item I minus 1 and AI smaller than lowest item I plus 1, মানে I plus 1 পর্যন্ত যে ডান দিক থেকে আস্তে আস্তে লোয়েস্ট আইটেম আছে তার চেয়েও সে ছোট, তাইলে আমার পারফেক্ট পিক আছে, রিটার্ন 1। আর যদি না থাকে রিটার্ন 0। এই হচ্ছে আমাদের কোডটা রান করি। হ্যাঁ, দেখো হয়ে গেছে। এই কোডের স্পেস কমপ্লেক্সিটি তো আমি আগে বলে দিছি ON, এটা টাইম কমপ্লেক্সিটি কত? হুম, টাইম ও ON। তাহলে এটা আরেকটা এই যে ক্লাসিক্যাল কম্পিউটার সায়েন্সের যে টাইম স্পেস ট্রেড অফ, আমি টাইম কমাইলাম কিন্তু এই জন্য আমার বেশি স্পেস লাগলো। তো এইটাও কিন্তু আরেকটা ডিফারেন্ট কনসেপ্ট। আমরা যে তিনটা ইজি প্রবলেম সলভ করলাম, ইজি হইলেও কিন্তু এখানে শেখার জিনিসপত্র আছে এবং কনসেপ্ট গুলো ডিফারেন্ট। এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আর প্রবলেম সলভ করার সময় এইরকম না যে আমি এই প্রবলেমটা সলভ করা মানে শুধু
শিখলাম যে আচ্ছা ঠিক এই প্রবলেমটা আসলেই আমরা এটা করব, এটা না। আমরা অনেক সময় অনেক নতুন প্রবলেমেও পুরোনো প্রবলেমের কনসেপ্ট যাতে আমরা ব্যবহার করতে পারি। এই কারণে তোমরা ওই যে বাংলাদেশের একটা গ্রুপ গ্রুপ আছে বিডি প্রোগ্রামার্স, এখানে অনেকে অনেক ইন্টারেস্টিং প্রশ্ন করে। তো একটা, হ্যাঁ, সলিউশনটা এক্সপ্লেন করবো। এখানে একটা প্রশ্ন হচ্ছে আমি ঠিক কয়টা লিড কোড করলে আমার কোডিং ইন্টারভিউতে চান্স পাবো। তো এটা নিয়ে আমার আসলে একটা ভিডিও বানাইতে হবে, শর্ট, ইউটিউব শর্ট। আজকাল ভিডিও বানানোর টাইম পাচ্ছি না। যে আমার বক্তব্য হচ্ছে 1000টা করলেও তুমি চান্স পাবা না যদি না তুমি এখান থেকে না শিখো, ঠিক আছে? আবার কেউ কেউ 0 সংখ্যক করেও হইতে পারে, তার যদি প্রবলেম সলভিং স্কিল থাকে, সে যদি আসলে অন্য জায়গায় প্র্যাকটিস করে বা এগুলোর সাথে ফ্যামিলিয়ার থাকে। মোট কথা, একটা নতুন প্রবলেম করতে পারতে হবে, পুরোনো কনসেপ্ট গুলা লিঙ্ক করতে হবে। তো শুধু শুধু শত শত লিড কোড বা এই ধরনের প্র্যাকটিস করার কোনো মানে হয় না। আমরা বিভিন্ন ভেরিয়েশনের প্রবলেম করবো, 100-200 প্রবলেম করাই যথেষ্ট যদি আমরা বিভিন্ন ভেরিয়েশনের প্রবলেম গুলো করি। আমি যদি একই টাইপের বা বিভিন্ন 100 করে ফেললাম, এবং আমি যদি এর কোনো কানেক্ট করতে না পারি যে এই প্রবলেমের লার্নিংটা যদি আরেকটা প্রবলেমে আমি কাজে লাগাইতে না পারি, তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? কারণ এই প্রবলেমটা সলভ করার সময় যে আমি তো তাড়াতাড়ি চিন্তা করলাম যে আচ্ছা বাম দিক থেকে হাইয়েস্টটা রাখবো, ডান দিক থেকে লোয়েস্টটা রাখবো, এটাকে আমি আসলে এই প্রবলেম করতে গিয়ে প্রথম চিন্তা করছি না। এটা আমি আসলে আরো অনেক বছর আগে অন্য একটা প্রবলেম সলভ করতে গিয়ে আমি এই কনসেপ্ট পাইছি। তখন হয়তো আমার এই কনসেপ্টটা বের করতে 3 ঘন্টা লাগছে বা 2 ঘন্টা লাগছে। কিন্তু এরপরে আচ্ছা আরো অনেক প্রবলেমই আমি এই কনসেপ্টটা ব্যবহার করতে পারছি। তো তোমরা যদি নিজে থেকেই কনসেপ্ট গুলো বের করতে পারো তাহলে তো খুবই ভালো, কারণ সেটা আলাদা একটা আনন্দ আছে। হ্যাঁ, কারণ একটা আনন্দ পাইতে হবে জীবনে। আর নিজে থেকে বের করতে না পারলেও সমস্যা নাই, একজন এটা দেখাইলো, তুমি সেটা বুঝলা এবং বুঝে আরেক জায়গায় অ্যাপ্লাই করলা যে না ঠিক এটাই, এই প্রবলেমেই আমি এটা ইউজ করতে পারি, অন্য জায়গায় ইউজ করতে পারি না, তাইলে হবে না। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমি যে পারফেক্ট পিক বের করার জন্য, এই যে কে প্রশ্ন করলো, এমডি মাহমুদুল হাসান, যে বাম দিক থেকে আমি কি করতেছিলাম, এই যে প্রত্যেকবার দেখতেছিলাম যে এক্স তমটার জন্য, ইন্ডেক্স এক্স এর জন্য 0 থেকে x পর্যন্ত কেউ এটার চেয়ে বড় বা সমান আছে কিনা, যদি থাকে রিটার্ন 0। আবার শেষ থেকে দেখতেছিলাম, এটা আসলে প্লাস প্লাস না, আই মাইনাস মাইনাস, শেষ থেকে দেখতেছিলাম, ও না এটা প্লাস প্লাস, ঠিক আছে, যে এটার পরের থেকে যে শেষ পর্যন্ত ওইখানে কেউ এর চেয়ে ছোট বা সমান আছে কিনা, তখনও বলতেছে রিটার্ন 0, তাই না? যেমন 8, 8 কি পারফেক্ট পিক? পারফেক্ট পিক না। কারণ কি? 8 কেন পারফেক্ট পিক না? 8-এর বাম দিকে কেউ তার চেয়ে বড় অথবা সমান নাই, সেটা ঠিক আছে। কিন্তু 8-এর ডান দিকে একজন আছে 7, যে তার চেয়ে ছোট, তাহলে তো এটা রিটার্ন 0। 8 ইজ নট এ পারফেক্ট পিক, ঠিক আছে? কিন্তু সে যে পারফেক্ট পিক না, এটা বের করতে গিয়ে আমার কি করা লাগলো? নর্মালি যদি আমি করি, যে এখান থেকে একটা লুপ চালানো লাগলো, লুপ চালায় প্রত্যেকটা সংখ্যার সাথে তুলনা করে দেখা লাগলো যে সবাই একটা ছোট কিনা। কিন্তু আমি যখন ইমপ্রুভড যে সলিউশনটা করছি, এখানে আমি অলরেডি রেখে দিছি যে এই 6 পর্যন্ত সবচেয়ে বড় সংখ্যাটাকে, তো 6 পর্যন্ত সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 6। এখন 6 যদি 8-এর চেয়ে ছোট হয়, তাহলে বাকি সবাই 8-এর চেয়ে ছোট, তাই না? এইখানে সবচেয়ে বড় সংখ্যাটা যদি 8-এর চেয়ে ছোট হয়, তাহলে সব সংখ্যাই তো 8-এর চেয়ে ছোট। এবার অর্থাৎ ডান দিকে সবচেয়ে ছোট সংখ্যাটা যদি তার চেয়ে ছোট হয়, তার চেয়ে বড় হয়, তাহলে সবাই বড়। কিন্তু এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা কি 7, 7 তো আবার 8-এর চেয়ে ছোট হয়ে গেছে, তো এই কারণে 8 পারফেক্ট পিক না। কিন্তু 6 কিভাবে পারফেক্ট পিক? যে আমরা দেখবো 3 পর্যন্ত সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যাটাকে 5, সেই 6-এর চেয়ে ছোট, তার মানে সবাই 6-এর চেয়ে ছোট, 6-এর বাম দিকের। আর 6-এর ডান দিকে এই পর্যন্ত সবচেয়ে ছোট সংখ্যাটা কি? সবচেয়ে ছোট হইল 7। তাহলে 7ই যদি 6-এর চেয়ে বড় হয়, তাহলে তো বাকি সবাই 6-এর চেয়ে বড়। এই কনসেপ্টটাই আমরা ব্যবহার করছি এখানে। এজন্য আমরা মনে রাখছি যে বাম দিক থেকে হাইয়েস্ট আইটেমটা কত, আই পর্যন্ত, আর ডান দিক থেকে যে n-2 থেকে গ্রেটার দেন 0 মাইনাস মাইনাস লুপ চালিয়েছে, যে ডান দিক থেকে লোয়েস্ট আইটেমটা কি। তুমি এখন বুঝতে পারছো, মাহমুদুল হাসান? ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটা প্রবলেম দেখাই। তো এই যে আমি আবার বলতেছি যে কনসেপ্ট গুলা ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকটা প্রবলেমই কিন্তু নতুন নতুন কনসেপ্ট শিখতেছি।
এই জন্য এই যে এমন না যে জাস্ট 1 ঘন্টার ক্লাস, তোমরা কিন্তু এরপরে নিজেরা চিন্তা করবা, কোড করবা, এবং এই কনসেপ্ট গুলো তোমরা প্রফেশনাল লাইফ অনেক জায়গায় থেকে কাজে লাগাইতে পারো। মেক ইকুয়াল এলিমেন্ট অ্যারে, এটা কি বলছে আসলে? এটা নিয়ে আমি জাস্ট আলোচনা করবো। এই কোড বা কোডটা হচ্ছে করা আছে আমার আগের, এটাই দেখাবো, নতুন করে আমি বুঝাবো না। Given an array of all positive integers and element x, you need to find out whether all array elements can be made equal or not by performing any of the three operations: add x, subtract x from nothing. Given an array of all positive integers, মানে একটা অ্যারে থাকবে, সবগুলো পজিটিভ ইন্টিজার থাকবে এবং একটা এলিমেন্ট থাকবে এক্স, you need to find out whether all array elements can be made equal or not by performing any of the three operations: add x to any element in the array, subtract x from any element from the array, and do nothing. This operation can be performed only once on an element of an array. যেমন 2 3 1 এবং x দিলে আউটপুট হচ্ছে 1, আমরা সব এলিমেন্ট ইকুয়াল করতে পারবো। কেন? 2 এর বেলায় আমি কিছু করব না, 3 এর বেলায় আমি এক্সট্রা বিয়োগ করব এবং 1 এর সাথে আমি এক্সট্রা যোগ করব, তাহলে 2 2 2 হয়ে গেল, তাই না? উই ক্যান মেক অল এলিমেন্টস ইকুয়াল টু 2। কিন্তু 2 3 1 এবং x যদি 2 হয়, তাহলে কিন্তু আমরা সব এলিমেন্ট করতে পারবো না। কারণ ধরো 2 এর সাথে তুমি কিছু করলে না, 3 এর সাথে 2 যোগ করলে হয়ে যাবে 5, 3 এর সাথে 2 বিয়োগ করলে হয়ে যাবে হচ্ছে 1। তাহলে 3 এর সাথে 2 বিয়োগ করলে 1 হয়ে গেল, এই দুইটা 1 কিন্তু এটা তো 2। এখানে এই x2 হইলে x যোগ অথবা বিয়োগ অথবা নাথিং করে কোনোভাবে আমরা তিনটা আইটেম একই বানাইতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের এই সলিউশনটা দেখার দরকার নেই, তোমরা নিজেরাই চেষ্টা করো যে এটা পারো কিনা। আচ্ছা, যেটা করতে হবে তোমাদের, তোমরা নিজেরা এটা বাসায় প্রথমে চেষ্টা করবে। এই যে আমার স্ক্রিনে আমি কোডটা দেখাচ্ছি, তো এখন কোডটা দেখো না, কারণ তোমাদের সাথে তো এই ক্লাসের ভিডিও রেকর্ডিং গুলো পরে শেয়ার করা হয়, তাই না? তাহলে ওইরকম যদি হয় যে না, তুমি পরে 1 ঘন্টাও চেষ্টা করে পারো না, 1 ঘন্টার বেশি চেষ্টা করার দরকার নেই, এটা আধা ঘন্টাতেই হয়ে যাওয়া উচিত, তারপরেও হাইয়েস্ট 1 ঘন্টা। তারপরে তখন তোমরা দেখতে পারো যে আচ্ছা, ভিডিওটা দেখে স্ক্রিনটা এই টাইমে পজ করে যাচ্ছে আমি আসলে এখানে কি করছি, এটা দেখা খুব একটা, মানে কোডটা খুব সহজ। তো ঠিক আছে, এই প্রবলেম গুলোই আজকে আমরা আলোচনা করলাম। এর খুবই বেসিক প্রবলেম, কিন্তু বেসিক প্রবলেম হইলেও এগুলো অনেক ইন্টারেস্টিং, এবং আমাদের সবচেয়ে বেশি করা উচিত অ্যারে রিলেটেড প্রবলেম প্র্যাকটিস করা উচিত, কারণ এগুলো ইন্টারভিউতে খুবই কমন, এবং কমন হইলেও মানে ইন্টারভিউতে যেহেতু বেশিরভাগ মানুষ পারে না, তাই এগুলো জিজ্ঞেস করা হয়।